না, তোমরা কাউকে ভালোবাসো না। তোমরা আমাকে আর মীরাকে দুজনকেই ঠকিয়েছ। সরো তো চোখের সামনে থেকে, আমাকে বাড়িতে যেতে দাও। এ কথা বলে ময়না রেগে মেগে গট গট করে পা ফেলতে ফেলতে বাড়ির দিকে চলে যায়। ক্যাবলার ভ্যাবলাও তেমন নাছোড়বান্দা। ময়নার পিছু নিতে নিতে তারা বলতে থাকে, ময়নাটা আমাদের কিছু না জানিয়ে এভাবে উধাও হয়ে গেল। আর এখন বাকি রয়েছে তুমি আমাদের সাথে। শোনো পিসিমা, এই রাজকন্যা তার নিজের স্বার্থ ছাড়া আর কোনো কাজ করে না। আর তুমি ভাবলে কি করে যে আমি এমনি এমনি লোকটিকে রাজপ্রাসাদ? একি, আমি ঠিক এটাই ভাবছিলাম যে মীরার মা এমন কিছু করবে যে ওকে নিয়ে সবাই সমালোচনা করবে, আর আমি চিন্তায় শেষ হয়ে যাব। কারণ আমার আর চারুলতার সম্পর্কটা এখনো যে স্বাভাবিক হয়নি রে। আমাদের ভেতরের সম্পর্কটা এখনো যে জটিল হয়ে রয়েছে। কি যুবরানী, আপনি এখানে এসেছেন কেন? আর এই গরুটাকে আপনি নিজের হাতে কেন খাওয়াচ্ছেন কষ্ট করে? দিন, আমি গরুটাকে খাওয়াচ্ছি। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর তাছাড়া লালু তো আমার পোষা গরু, ওর নাম লালু। ওকে তো আমি এতদিন নিজে হাতেই খাইয়ে এসেছি, আজও ওকে খাওয়াতে আমার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু রাজামশাই যদি জানতে পারে আপনি এখানে এসেছেন, তবে তিনি হয়তো আমাদেরকে রাগ করবেন। না না, তোমাদের কোনো ভয় নেই, আমি রাজামশাইয়ের সাথে কথা বলবো। আম্মা, আমি তো ভাবতে পারিনি চারু তুই আমাকে এই হেমরাজ্যে রেখে দিবি। তোকে রেখে দেওয়ার কথা আমি ভাবিনি রে লালু। রাজপুত্র আমার জন্য তোকে এখানে রেখে দিয়েছে। সে তো জানে তুই আমার খুব ভালো বন্ধু, আর তোকে আমি কত ভালোবাসি। তাই তো তোকে কষ্ট করে আর মধুপুরে পাঠাইনি রে। আর ঠিক তো, তুইও কত পথ পাড়ি দিয়ে কষ্ট করে এখানে এসেছিস বলতো, শুধুমাত্র আমার জন্য। আর ফিরে যেতেও তো কষ্ট হবে তোর, আর তাই তোর ফিরে যাওয়াটা বোকামি হতো রে। এখানেই থেকে গিয়েছিস, ভালো হয়েছে। আম্মা, আমি অনেক খুশি রে চারু, তোকে প্রতিদিন দেখতে পারবো, তোর কাছে থাকতে পাবো, এটা ভাবতে আমার অনেক আনন্দ হচ্ছে। আর তাছাড়া সোনা পাখি তো আমার নতুন বন্ধু, ওর সাথে গল্প করতেও আমার বেশ আনন্দ হয়। যুবরানী, আপনি এভাবে কার সাথে কথা বলছেন? ও তুমি বুঝতে পারবে না, লালু আমার বন্ধু, তাই ওর ভাষা আমি বুঝতে পেরে সাথে সাথে কথা বলতে পারি। শোনো একটা কথা, তুমি কিন্তু লালুর দেখভাল করবে। আমি প্রাসাদের অন্দরমহল থেকে বাইরে আসতে না পারলেও তোমরা ওকে সময় মতো খেতে দেবে, কেমন? আগে যুবরানী। রাজকন্যা জেসমিন, তুমি কি তোমার কক্ষে আছো? এই তো রাজকন্যা, তোমার কাছে এলাম কথা বলতে। কি ব্যাপার পিসিমা, মনে হচ্ছে খুব জোর করে আমার কাছে এলে। তা আমার সাথে তোমার কি এমন কথা আছে যে এত হুড়মুড়িয়ে আসতে হচ্ছে তোমাকে? সে তোমার যে কথাই থাকুক না কেন, আমার তো তোমার সাথে কোনো কথা নেই। তুমি এখন আসতে পারো আমার কক্ষ থেকে। এভাবে কেন বলছো রাজকন্যা? তোমার সাথে কথা থাকতে পারে না, আর আমি কি তোমার কক্ষে আসতে পারি না? হ্যাঁ, সে তুমি আমার কক্ষে আসতেই পারো। হাজার হলে এটা তো তোমাদেরই রাজপ্রাসাদ, তাই না? এটা যদি মধুপুর রাজ্যের আমার নিজের কক্ষ হতো, তাহলে হয়তো আমি তোমায় কখনো অনুমতি দিতাম না আমার কক্ষে প্রবেশ করার। কিভাবে কথা বলছো তুমি আমার সাথে জেসমিন? বুঝেছি আমার উপরে তোমার অনুরাগ হয়েছে, কিন্তু দয়া করে তুমি আমার উপরে এভাবে রাগ করে থেকো না। আর রাজকন্যা জেসমিন, আমাকেও একটু বোঝার চেষ্টা করো। তোমাকে আর কি বোঝার চেষ্টা করবো পিসিমা? তুমি আমায় যে কথা দিয়ে নিয়ে এসেছিলে এই হেমরাজ্যে, সে কথাই তো তুমি রাখতে পারলে না, তাই তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। তখনই রাজেশবাবু রাজকন্যা জেসমিনের কক্ষে প্রবেশ করে। কি, আমার বউয়ের মাথাটা দেখছি চটে আছে, এ ঘরে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কি, রানীমাও আছেন দেখছি, তা আপনি আবার কি বলে আমার বউয়ের মাথাটা বিগড়ে দিলেন শুনি? কি, আপনি এভাবে অনুমতি ছাড়া এই ঘরে প্রবেশ করলেন কেন? আর এভাবে কথা বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে শুনি? বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটুকু জানা নেই দেখছি। রাজকন্যা জেসমিন, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
কেন এই অসভ্য লোকটিকে সহ্য করছো? আর তাছাড়া তুমি কেন এই লোকটিকে হেমরাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলে? সেসব জানতেই তোমার কক্ষে এসেছিলাম আমি। প্রাসাদের বাইরে ঘুরতে আসার কি খুব দরকার ছিল? আর আর ঘুরতেই যখন এলে তখন নতুন বউকেও তো সাথে নিয়ে আসতে পারতে গো। না রে সোনা পাখি, আমি প্রাসাদ থেকে বাইরে এলাম মনটা একটু শান্ত করতে আর হালকা করতে, কিন্তু কিন্তু চারুলতাকে নিয়ে এলে ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার আরো অস্বস্তি অনুভব হতো। ওর চোখের দিকে তাকিয়ে আমি ঠিকমতো কথাও বলতে পারি না। কি বলতে চাই আর কি বলি সেটা নিজেই বুঝে উঠতে পারি না। আর একান্ত সময় কাটানো আমার খুব প্রয়োজন ছিল, তাই এখানে চলে এলাম। তুমি চারুলতাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষকে তুমি নিজের করে পেয়েছো। তুমি সত্যি সত্যি চারুলতাকে বিয়ে করেছো, আর এরপরেও বলছো কিনা যে চারুলতার সামনে থাকলে তোমার অস্বস্তি হয়। কিন্তু কেন? কারণ আমার আর চারুলতার সম্পর্কটা এখনো যে স্বাভাবিক হয়নি রে। আমাদের ভেতরের সম্পর্কটা এখনো যে জটিল হয়ে রয়েছে। কেন রাজপুত্র? কেন তোমরা তোমাদের মধ্যেকার সম্পর্ক এখনো এত জটিল করে দিয়েছে বলো তো? স্বাভাবিক করে নাও না, একে অপরকে মনের কথা বলে তোমরা তোমাদের সম্পর্কটা ঠিক করে ফেলো। মনের কথা বলতে বলছিস কাকে সোনা পাখি? চারুলতার মনের খবর তো এখনো আমি জানি না। আমি যতই মন থেকে ওকে ভালোবাসি না কেন, সে আমার যদি মন থেকে না মেনে নিতে পারে তবে তবে তাকে আমি আমার মনের কথা বলে নিজেকে ছোট করতে চাই না। চারুলতাও তোমাকে ভালোবাসে গো রাজপুত্র, তুমি এটা বুঝতে পারছো না? আর তাছাড়া তোমায় ভালো না বাসার কোনো কারণই তো দেখতে পাচ্ছি না। তুমি এক রাজপুত্র, তোমায় কোন মেয়ে ভালোবাসবে না বলো তো? না না, শুধুমাত্র আমি এত বড় রাজ্যের রাজপুত্র বলে আমায় কেউ ভালোবাসবে এটা আমি চাই না। তাহলে তো তোর রাজকন্যা জেসমিনের মতো হয়ে গেল ব্যাপারটা। আমি চাই না কেউ আমায় লোভের বশে ভালোবাসুক। আর আমি জানি চারুলতার সাথে অন্তত রাজকন্যার তুলনা করা যায় না। চারুলতা নিতান্তই সহজ সরল ও নির্লোভ প্রকৃতির মানুষ। সে যদি সত্যিই লোভী হতো তাহলে যেদিন শুনেছিলাম আমি হেমরাজ্যের রাজপুত্র, সেদিন সে আমাকে নিজের করে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠত। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমাদের বিয়েটা তো হয়ে গেছে। তবে তুমি চারুলতাকে নিজের মনের কথা কেন বলছো না? আমি আগ বাড়িয়ে চারুলতাকে আমার নিজের মনের কথা বলার পর যদি চারুলতার মনে হয় যে আমি ওকে আশ্রয় দিয়েছি ওকে ভোগ করার ইচ্ছা পোষণ করে, তখন কি হবে? ও যদি মনে করে আমি উপকারের প্রতিদান চাইছি, তবে আমি তো চারুলতার সামনে দাঁড়াতেই পারবো না আমার এই মুখ নিয়ে। ওকে আমি সাহায্যের বিনিময়ে নিজের করে পাওয়ার লোভ করেছি এরকম চিন্তা ওর মনে আসুক, এটা আমি চাই না রে সোনা পাখি। আমি কিচ্ছু জানি না বাবু, তোমার আর চারুলতার কথার ধরন একই রকম। এই দুজনের সাথে আমি কিছুতেই পেরে উঠি না। তোমরা দুজনে এমন একটা যুক্তি দাঁড় করিয়ে দাও আমার সামনে যে কথা বলার মতো কিচ্ছুটি থাকে না গো। তোমাদের যা খুশি তোমরা করো বাবু।
হ্যাঁ রে, কিন্তু চাইলেও তো আমরা এখান থেকে যেতে পারবো না গো। তাই যে কটা দিন আসি একটু আরামায়েশ করে নে রে মা। ঠিক আছে মা, কিন্তু আমার না বড্ড খিদে পেয়েছে গো। দাসীকে বলে কিছু খাবার দিতে বলো না। দাঁড়া দাঁড়া, বলছি বলছি। দাসী, ও দাসী, দাসী। আঁকে মাসিমা, বলুন, কিছু চাই আপনার? হ্যাঁ হ্যাঁ চাই তো। তোমরা কোথায় থাকো বলো তো? আমাদের কখন কি লাগবে না লাগবে একটু পর পর এসে তো খোঁজ নিলেও পারো নাকি? আমরা হলাম এই রাজ্যের পরম আত্মীয় বলে কথা। রাজা মশাইয়ের কানে যদি একবার যায় যে তোমরা আতিথেয়তা কম করেছো, তবে কি হবে বুঝতে পারছো তো ব্যাপার কানা? ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। বলুন কি চাই আপনার, এক্ষুনি এনে দিচ্ছি। আমার খিদে পেয়েছে। রাজহেসেল থেকে সব থেকে ভালো ভালো খাবার আমার আর আমার মায়ের জন্য নিয়ে এসো। এই মেয়েটা কি রাক্ষস নাকি? আজ তো মানুষ কেটে খেয়ে ফেললো, এর খিদে যেন মিটছে না। এই তো একটু আগে কত খাবার এনে দিলাম, ফলমূল মিষ্টি আরো কত কি, সবই তো খেয়ে নিল, আবার এক্ষুনি খিদে পেয়ে গেছে। যুবরানীর ছোট বোনটা মনে হয় আগের জন্মে কোনো রাক্ষসী রানী ছিল। এ কি, এখানে দাঁড়িয়ে আসো কেন? আর তুমি মনে মনে বা কি বিড়বিড় করছো বলো তো? যাচ্ছি যাচ্ছি মাসিমা, এক্ষুনি এনে দিচ্ছি আপনাদের জন্য খাবার। এরপর দাসী সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ বাদে সে বেশ কিছু খাবারের থালা সাজিয়ে এনে দেয়, আর সেগুলো দেখে মীরার চোখ তো ছানা বড়া হয়ে যায়। ও মামা, শিগগিরই খেতে এসো, আমার কিন্তু আর তর সইছে না গো। আমি কিন্তু তোমাকে রেখে খেতে শুরু করে দিলাম, পরে কিন্তু এসে বলতে পারবে না যে তোমায় রেখে আমি খেয়ে নিয়েছি। এ কথা বলে মীরা খেতে শুরু করে। আস্তে আস্তে খা মীরা, আস্তে খা, দেখিস গলায় বেঁধে আবার মরিস না যেন। জয়া এ কথা বলতে না বলতেই মীরা মুখ ভর্তি খাবার নিয়ে বিষম খায়। বেশ হয়েছে, বেশ হয়েছে, আমি তো মনে মনে এটাই চাইছিলাম, এই মেয়েটার গলায় যেন খাবার আটকে বিষম খায়। দেখো দেখো খাবার কি সিঁড়ি, দেখো এমনটা তো হবেই। এ কি, সে আমার কথা মুখে থাকতে না থাকতে তুই বিষম খেলি তো? দেখলি তো মুখ পুরি, মায়ের কথা না শুনলে কি হয়? এই দাসী, তুমি দাঁড়িয়ে আসো কেন? শিগগিরই আমার মেয়েটাকে জল দাও। রাজপুত্র, রাজপুত্র কোথায় গেল? ওনাকে তো অন্তর্মহলে বা রাজপ্রাসাদের আশেপাশে কোনো কক্ষেও দেখতে পেলাম না। আর তাছাড়া উনি হলেন এই এত বড় রাজবাড়ির রাজপুত্র, ওনার নিশ্চয়ই রাজামশাইয়ের পাশাপাশি অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সবসময় উনি নিশ্চয়ই আমার সামনে থাকবে না। যাকে আমি এখন রাজপুত্রের খোঁজ না করে একটু রাজহেসেলের দিকে যাই, দেখি ওখানে কী রান্না হচ্ছে। আর তাছাড়া রাজামশাই, রাজপুত্রকে একে একে সকলের পছন্দের খাবারের তালিকা তো আমাকে জানতে হবে। এরপর চারুলতা হেমরাজ্যের রাজপ্রাসাদের মস্ত বড় রাজহেসেলটিতে যায়। তারপর তারপর কিছু হলো? যুবরানীর বোনটা কি যেন নাম শুনছি, ও শুনেছি। তারপর সে মীরাকে কি জল খাইয়েছিস তুই? হ্যাঁ রে, একসাথে অত কিছু খেতে গেলে অমনটাই তো হবে। গালের মধ্যে এতগুলো খাবার একসাথে পুড়েছে যে বিষম খেয়ে উঠেছে। তারপর সে কি কাণ্ড, খাবারগুলো না পারছিল গিলতে আর না পারছিল বের করতে। মনে মনে সে কি হাসি পাচ্ছিল না আমার। তাই ভাবলাম তোকে বলে আসি, যতক্ষণ না তোকে বলবো ততক্ষণ আমি শান্তি পাবো না। বেশ হয়েছে, অমন রাক্ষসী মেয়ের সাথে এমনটা হয়েছে। এসে থেকে আমাকে জ্বালিয়ে মারছে বলে এত খাবার ওই মেয়েটার পেটে কোন জায়গায় রাখে বলতো? রাজহেসেলে কাজ করতে করতে দাসীরা মীরা আর মীরার মাকে নিয়ে কথা বলতে থাকে, আর চারুলতা সেখানে গিয়ে সব কথা শুনতে পায়। একি, আমি ঠিক এটাই ভাবছিলাম যে মীরার মা এমন কিছু করবে যে ওকে নিয়ে সবাই সমালোচনা করবে, আর আমি চিন্তায় শেষ হয়ে যাব। এখন ওরা কেন যে ওরা এখানে থেকে গেল? রাজামশাই না বললে তো আমি ওদের সত্যি সত্যি বাবার সাথে পাঠিয়ে দিতাম।
আপনার যুবরানী? না না দাসী, আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না। আগে বলো মীরার কি অবস্থা এখন? ভালো। আপনি আমাদের সব কথা শুনতে পেয়েছেন তাই না যুবরানী? আমাদের ক্ষমা করবেন, আমি আপনার মা বোনকে নিয়ে এত গোপনে কথা বলেছি, এটা মোটেই ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিন যুবরানী, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমনটি হবে না, আমি কথা দিচ্ছি। কি তুমি এভাবে কেন কথা বলছো? আর ভয় কেন পাচ্ছ তুমি আমায়? না না, আমি তোমার কথা শুনে কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া আমার মা এবং বোনের কাণ্ডে আমি নিজেই অতিষ্ঠ। তোমাদের আর কি বলবো বলো তো? শোনো পিসিমা, এই রাজকন্যা তার নিজের স্বার্থ ছাড়া আর কোনো কাজ করে না। আর তুমি ভাবলে কি করে যে আমি এমনি এমনি এই লোকটিকে রাজপ্রাসাদে থাকার অনুমতি দিয়েছি? এই লোকটি আমায় সাহায্য করবে ওই চারুলতাকে চিরতরে এই হেমরাজ্য রাজপুত্র অরুণের জীবন থেকে সরিয়ে দেওয়ার। তাই তো আমি এই লোকটির সঙ্গে করে এই হেমরাজ্যে থেকে গিয়েছি। কি বলছো কি তুমি রাজকন্যা জেসমিন? আমি তো ভেবেছি এই লোকটি নিশ্চয়ই চারুলতা রাজপুত্রের পরিকল্পনা মতো তোমায় বিয়ে করেছে, আর তুমি বলছো এই লোকটি তোমায় সাহায্য করবে? হ্যাঁ, করবে। এই লোকটি সত্যি চারুলতাকে বিয়ে করবে বলে সেদিন বিয়ের মণ্ডপে এসেছিল, আর আমার ঘোমটা মুখ পর্যন্ত ঢেকে দেয় সে আমি দেখতে পাইনি। আর তাই ভুলবশত আমার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। তবে ওনার কথা শুনে মনে হয়েছে উনি চারুলতাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে আছে। তাই উনি যদি চারুলতাকে যে করেই হোক এই হেমরাজ আর অরুণের জীবন থেকে সরিয়ে নিয়ে যায়, তবে আমার পথের কাঁটাও সরে যাবে পিসিমা। তারপর কেউ আমায় হেমরাজ্যের রানী হওয়া থেকে আটকাতে পারবে না। ওই রাজপুত্র অরুণকে যে করেই হোক আমি আমার বশে আনবই। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।